নমস্কার, খবর দেখছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ রবিবার 11 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বিপজ্জনক গোয়েন্দা তথ্য পেয়েই পিএম মোদীকে ফোন, ভারত পাক যুদ্ধবিরতির নেপথ্যে কি? জৈশের হুমকিতে কাঁপছে পাকিস্তান, শাহবাজের মুখ লুকোনোর জায়গা নেই। পাকিস্তানের মার খেতেই নড়েচড়ে বসল চীন, জল সীমান্তে যুদ্ধজাহাজের ভিড়। পাকিস্তানকে চাপে ফেলল ভারত, বন্ধ হলো ইসলামাবাদের পরমাণুর ফাঁকা আওয়াজ। চোরের মতো হঠাৎ হামলা, পাকিস্তানের ছোড়া গুলিতে শহীদ বিএসএফ জওয়ান। লাদেনের ঘরে যেতেন বাবা, তারই ছেলে এখন পাকিস্তান সেনার মুখপাত্র। একদিকে ভাই পাকিস্তান, অন্যদিকে ভারত, চীনকে দোভালের হুঁশিয়ারি, আমরা শান্তি চাই তবে। মিলল সিএএ সার্টিফিকেট, পেহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারী স্ত্রীকে নাগরিকত্ব দিল কেন্দ্র। এবার আসছে বিস্তারিত খবরে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন সীমান্ত উত্তেজনা চরম আকার ধারণ করেছিল এবং মনে হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই আকস্মিকভাবে যুদ্ধবিরতি ঘোষিত হয়। এই যুদ্ধবিরতির নেপথ্যে ছিল আমেরিকার জরুরি কূটনৈতিক হস্তক্ষেপ, বিশেষ করে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ফোন এর ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করেছিল। ভারতের আক্রমণে ভীত ছিল পাকিস্তান। আমেরিকান মিডিয়ার প্রতিবেদনে এই সময় পাকিস্তানের পরিস্থিতি উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে ভারতের আক্রমণের মুখে পাকিস্তান সেই সময় অত্যন্ত ভীত হয়ে পড়েছিল। বিশেষ করে ভারতীয় বিমান ঘাঁটি, বিমান বাহিনীর আক্রমণে নূর খান বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পর তাদের ভয় আরও বেড়ে যায়। নূর খান বিমান ঘাঁটি পাকিস্তানি বিমান বাহিনীর সবচেয়ে সংবেদনশীল বিমান ঘাঁটিগুলির মধ্যে অন্যতম এবং ভারত এখানে অত্যন্ত সুপরিকল্পিত এবং গভীর হামলা চালিয়েছিল। আমেরিকান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং র্যাডার ব্যবস্থা ভারতীয় অস্ত্রগুলিকে মোটেও শনাক্ত বা আটকাতে সক্ষম হয়নি, যার কারণে পাকিস্তানের কাছে ভারতের তীব্র আক্রমণ থামানোর মতো কার্যকারী কিছুই ছিল না। অথচ পাকিস্তানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি ভারতের অভ্যন্তরে কোনো উল্লেখযোগ্য ক্ষতি করতেই পারছিল না। এই অসহায় পরিস্থিতি পাকিস্তানের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছিল এবং তারা কোনোভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। সিএনএন এর প্রতিবেদনে ভারত পাকিস্তান যুদ্ধ প্রতিবেদনে যুদ্ধবিরতির নেপথ্যে থাকা গভীর কূটনৈতিক তৎপরতা এবং পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি কতটা বাস্তব ছিল তা নতুন করে সামনে এসেছে। আমেরিকার হাতে আসা ওই বিপজ্জনক গোয়েন্দা তথ্যে কি ছিল তা হয়তো অজানাই থেকে যাবে, কিন্তু সেই তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপ যে একটি বড়সড় এবং সম্ভাব্য বিধ্বংসী সংঘাত এড়াতে সাহায্য করেছিল তা বলাই বাহুল্য। এই ঘটনা প্রমাণ করে যে ভারত পাকিস্তান সংঘাতের সময় আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে যখন জৈশ-ই-মহম্মদ সন্ত্রাসী সংগঠন পাকিস্তান সরকারকে কঠোর হুমকি দিয়েছে। 22 এপ্রিল পেহেলগামে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী হামলার পর ভারতের অপারেশন সিন্দুর পাকিস্তানের সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করেছে। এর জবাবে জৈশ-ই-মহম্মদ পাকিস্তানকে সতর্ক করে বলেছে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাবে। সংগঠনটি যুদ্ধবিরতিকে অপরাধ আখ্যা দিয়ে পাকিস্তানকে এর চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ভারতের সেনাবাহিনীর কর্নেল শফিয়া কুরেশি প্রকাশিত ভিডিওতে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের দৃশ্য দেখিয়ে পাকিস্তানের দুর্বলতা উন্মোচন করেছে, যা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এই হুমকি জৈশের ভারতের বিরুদ্ধে আরও আক্রমণের পরিকল্পনার ইঙ্গিত দেয়। অপারেশন সিন্দুর পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোর ওপর বড় আঘাত এনেছে, যার লক্ষ্য ছিল জৈশ-ই-মহম্মদের মতো সংগঠনকে দুর্বল করা। এই অভিযান ভারতের একাধিক হামলার জন্য দায়ী জৈশকে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা ছিল। তবে অভিযানের পর জৈশের প্রতিশোধমূলক হুমকি পরিস্থিতিকে আরও জটিল করেছে। সংগঠনটির বিবৃতি থেকে স্পষ্ট, তারা পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করে ভারতের বিরুদ্ধে আক্রমণ বাড়াতে চায়। এই হুমকি পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতা এবং সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব প্রকাশ করে, যা শাহবাজ শরীফের সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ভারতের দৃঢ় পদক্ষেপ এবং জৈশের হুমকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। শনিবার সন্ধ্যাবেলা জানা যায় ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। যে দেশ মাত্র 4 দিনে লড়াই করার ক্ষমতা রাখে, সেই দেশের শেষ পর্যন্ত বাস্তব বুদ্ধির উদয় হলো। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বললেন, পাকিস্তানের ডিজিএমও বিকেলে ফোন করে ভারতের ডিজিএমকে। এই পরিস্থিতির মধ্যেই নড়েচড়ে বসল চীন সরকার। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে রবিবার সকাল 6টায় তারা চীনের 5টি যুদ্ধবিমান, 9টি নৌযান এবং একটি সরকারি জাহাজকে তাদের এলাকা সংলগ্ন অঞ্চলে তৎপরতা চালাতে দেখেছে। তাইওয়ানের প্রতিরক্ষা
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা চীনের প্রতি গতিবিধি নজরে রেখেছে এবং প্রয়োজন পড়লে তারা সঠিক পদক্ষেপ নেবে। একটি পোস্টে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আজ সকাল 6টায় চীনের পিপলস লিবারেশন আর্মির 5টি যুদ্ধবিমান, নৌবাহিনী 9টি জাহাজ এবং একটি সরকারি জাহাজ তাইওয়ানের চারপাশে তৎপরতা চালাতে দেখা গিয়েছে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি নজরদারি করেছে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। এর আগেও শুক্রবার তাইওয়ান জানিয়েছিল যে 7টি চীনা বিমান, উড়ান, নৌবাহিনী জাহাজ এবং সরকারি জাহাজ তাইওয়ানের চারপাশে তৎপরতা চালাচ্ছে বলে শনাক্ত করা হয়েছে। এমনকি 7টি অভিযানের মধ্যে 4টি মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের দক্ষিণ পশ্চিম এডিআইজে প্রবেশ করে। ভারতের অত্যন্ত কার্যকর এবং নিখুঁতভাবে সমন্বিত সামরিক অভিযান পাকিস্তানকে একাকী, উন্মুক্ত এবং কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির জন্য অনুনয় করতে বাধ্য করেছে। অপারেশন সিন্দুর নামে পরিচিত এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী 2025 সালের 10ই মে ভোরে 90 মিনিটের একটি নির্ভুল বিমান হামলা চালায়, যা পাকিস্তান বিমান বাহিনীর 11টি গুরুত্বপূর্ণ ঘাঁটিকে লক্ষ্য করে। ভারতের অভিযান পাকিস্তানকে দুটি কঠিন পছন্দের মুখোমুখি করে: আরও উত্তেজনা বাড়িয়ে সম্পূর্ণ ধ্বংসের ঝুঁকি নেওয়া অথবা ডি-এসকেলেশনের আহ্বান জানানো। পাকিস্তানের পিছু হটার সিদ্ধান্ত নেয়, এটি ভারতের বিমান অভিযানের কার্যকারিতার প্রতিফলন। অপারেশন সিন্দুরের সাফল্যে শুধু এবার কৌশলগত অর্জনেই নয়, এটি যে কৌশলগত স্পষ্টতা প্রদান করেছে তাতেও। বিমান হামলাগুলি এলোমেলো শাস্তিমূলক পদক্ষেপ ছিল না, এগুলি ছিল পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষার সমন্বয়, বিমান শ্রেষ্ঠত্ব বজায় রাখা বা বিশ্বাসযোগ্য ব্যক্তির প্রক্ষেপণের ক্ষমতার ইচ্ছাকৃত ধ্বংস। র্যাডার নেটওয়ার্ক, ড্রোন, স্টেজিং গ্রাউন্ড, কমান্ড হাব এবং ফ্রন্টলাইন ঘাঁটি অক্ষম করে নয়াদিল্লি নিশ্চিত করেছে যে ইসলামাবাদ নিকট ভবিষ্যতের জন্য অন্ধ এবং ভূমি বেষ্টিত থাকবে। ইসলামাবাদের পারমাণবিক উচ্ছৃঙ্খলতার প্রদর্শন একটি স্মরণীয় শিক্ষার মাধ্যমে শেষ হয়েছে। ভারতের সামগ্রিক প্রতিক্রিয়া বাগাড়ম্বর বা সংযত পাল্টা পদক্ষেপের সীমাবদ্ধ থাকবে না, এটি একটি সিদ্ধান্তমূলক লক্ষ্যবস্তু এবং ধ্বংসাত্মক। পাকিস্তানের বিমান যুদ্ধ অবকাঠামো ধ্বংসের মাধ্যমে ভারত শুধু তাৎক্ষণিক আগ্রাসনকে প্রতিরোধ করেনি, বরং অঞ্চলের নিয়মকানুন মৌলিকভাবে পরিবর্তন করেছে। পারমাণবিক হুমকির ছায়ায় উস্কানি কেবল প্রতিশোধ নয়, পদ্ধতিগত ধ্বংস আমন্ত্রণ করবে। এবং যখন পাকিস্তান আরও শাস্তি থেকে বাঁচতে কূটনৈতিক পিছনের চ্যানেলের দ্বারস্থ হয়, তখন একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে: ভারত এখন কৌশলগত উদ্যোগ ধরে রেখেছে এবং ভুল গণনার মূল্য হবে বিপর্যয়কর। বিকেল 5টায় সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরেই ফের নিজেদের আসল রূপে ফিরে এলো পাকিস্তান। কাশ্মীরের একাধিক এলাকায় লাগাতার গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে যোগ্য জবাব দিয়েছে বিএসএফ। তবে বিএসএফ এর জম্মু ডিভিশন থেকে জানা যাচ্ছে পাকিস্তানের গোলায় মৃত্যু হয়েছে এক বিএসএফ আধিকারিকের। বিএসএফ সূত্রে খবর, এদিন জম্মুর আরএসপুরা এলাকার আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গোলাগুলি চালায় পাকিস্তান। সেই সময় সামনে থেকে আধা সেনা নেতৃত্ব দিয়েছিলেন সাব ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ। তখনই পাকিস্তানের ছোড়া গুলিতে শহীদ হন তিনি। শনিবার বিকেল 5টা নাগাদ বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানালেন, দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি করা হয়েছে। আকাশ, স্থল, জল কোনো পথেই সেনা অ্যাকশন চালানো যাবে না। সমস্ত রকমের সংঘর্ষ থেকে বিরত থাকবে দুই দেশ। ঠিক কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল উদ্ধমপুর, আখনুর, নৌসেরা, পুঞ্চ, রাজৌরি, জম্মু, আরএসপুরা সহ একাধিক জায়গায় গোলাগুলি চালাতে শুরু করে। এরপর দ্রুত রাজস্থান, গুজরাট সহ একাধিক জায়গার ফের সাইরেন বাজতে শুরু করে। জয়সালমীর, বাড়মের, পাঠানকোট সহ একাধিক জায়গা সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে। পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, 3 স্টার যুক্ত পাক অফিসার, গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের জনসংযোগ পরিদপ্তরের প্রধান হিসাবে এই পাক অফিসারই সাংবাদিক বৈঠক করেছিলেন। তবে তার বাবার পরিচয় জানলে চমকে উঠবেন এবার। রাষ্ট্রসংঘের নথি অনুযায়ী অমৃতসরে জন্ম নেওয়া চৌধুরীর বাবার সুলতান বসির উদ্দিন মাহমুদ মৃত আল কায়দার নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করতেন। মাহমুদ পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর পাশাপাশি পারমাণবিক অস্ত্রের সাথে সম্পর্কিত প্রভাবগুলি সম্পর্কে মতামত দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। 2001 সালে মার্কিন আগ্রাসনের আগে তালিবান শাসিত আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য 1999 সালে প্রতিষ্ঠিত উম্মাহ তামির ই নাউ নামে একটি মৌলবাদী সংগঠনের জন্য তহবিল সংগ্রহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাকিস্তান পারমাণবিক শক্তি কমিশন থেকে অবসরপ্রাপ্ত মাহমুদ ধর্ম ও বিজ্ঞান ছেদ নিয়ে আলোচনা করে বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে ডুমসডে এবং তার মৃত্যুর পরে জীবনের যান্ত্রিকতা। সেখানে তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বের চূড়ান্ত ভাগ্য প্রতিফলিত করেছেন। বর্তমানে 85 বছর বয়সী মাহমুদ ইসলামাবাদে বসবাস করছেন। 2022 সালের ডিসেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনি লেফটেন্যান্ট জেনারেল চৌধুরীকে আইপিএসআর এর মহাপরিচালক নিযুক্ত করেছিলেন। উল্লেখযোগ্যভাবে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বৈদ্যুতিক এবং যন্ত্রকৌশল কর্পসের প্রথম কর্মকর্তা।
যিনি এই পদ অর্জন করেছিলেন। এর আগে তিনি সামরিক অভিযানে কাজ করার পাশাপাশি গোপন সামরিক গবেষণা সংস্থা ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজেশনের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করতেন। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ এবং নিষেধাজ্ঞা আরোপ করা উম্মাহ তামির-ই-নাউয়ের পাকিস্তানের বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির সাথে সম্পর্ক ছিল, যার মধ্যে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের বিতর্কিত প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল হামিদ গুল ছিলেন। 2001 সালে মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছিল যখন তিনি ওসামা বিন লাদেনের সাথে সাক্ষাৎ করার কথা স্বীকার করেছিলেন, কিন্তু পরে কর্তৃপক্ষ যখন এই সিদ্ধান্তে পৌঁছায় যে পারমাণবিক গোপনীয়তা স্থানান্তর করার জন্য তার প্রযুক্তিগত জ্ঞানের অভাব ছিল, তখন তাকে মুক্তি দেওয়া হয়েছিল। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি কার্যকর হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সীমান্তে গুলির শব্দ। রাজস্থান থেকে কাশ্মীর পাকিস্তানের বিরুদ্ধে ওঠে গোলাগুলি এবং ড্রোন হামলার অভিযোগ। এই উত্তেজনার আবহে কূটনৈতিক স্তরে সক্রিয় হয় চীন, তবে তাদের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আলাদা করে ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশক দারকে। পাকিস্তানকে চীন আশ্বাস দেয় তারা ইসলামাবাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষার প্রশ্নে সবসময় পাশে থাকবে। অন্যদিকে ভারতের কাছে একেবারে ভিন্ন সুর। পেহেলগামে সম্প্রতি জঙ্গি হামলায় 26 জন নিরীহ নাগরিকের প্রাণহানির ঘটনায় ওয়াং ই জানিয়ে দেন চীন এই হামলার নিন্দা করে। সন্ত্রাসবাদ যে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এমন বার্তা দেন তিনি। তবে ভারতের অবস্থান ছিল স্পষ্ট। অজিত দোভাল বলেন, ভারত যুদ্ধ চায় না, কিন্তু যখন দেশবাসীর প্রাণ যায় তখন উপযুক্ত জবাব দিতেই হয়। সন্ত্রাস রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ভারতের অধিকার। চীনের প্রতিক্রিয়ার অবশ্য আরও শান্তিপূর্ণ বার্তা। ওয়াং ই বলেন, ভারত এবং পাকিস্তান প্রতিবেশী দেশ। সমস্যা থাকলেও তা আলোচনার মাধ্যমে মেটানো উচিত, সংঘর্ষ নয়, সমঝোতাই হোক লক্ষ্য। কিন্তু চীনের এই দ্বিমুখী অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। একদিকে পাকিস্তানের পাশে থাকার বার্তা, অন্যদিকে ভারতের সঙ্গে সন্ত্রাস বিরোধী সুর। বেজিং আসলে কোন দিকে? পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে তার স্বামী, এক লহমায় শেষ হয়ে গিয়েছে সাজানো সংসার। জঙ্গিদের গুলিতে 26 জন নিহত হয়েছেন, তার মধ্যে রয়েছেন কলকাতার বিতান অধিকারী। এবার ভারতের নাগরিকত্ব পেলেন নিহত পর্যটকের স্ত্রী সোহিনী অধিকারী। নাগরিকত্ব সংশোধন আইন সিএএ এর অধীনে কেন্দ্র তাকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দিয়েছে। 22 এপ্রিল চোখের সামনে স্বামীকে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হতে দেখেছেন। পরিবারের সঙ্গে হই হুল্লোড়, বেড়াতে গিয়ে ফিরতে হয়েছে স্বামীর কফিন বন্দি মৃতদেহ নিয়ে। পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন কলকাতার বিতান অধিকারী। ফ্লোরিডায় তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন বিতান। 8ই মার্চ দেশে ফিরেছিলেন। তারপর সপরিবারে কাশ্মীর ঘুরতে যান তারা। সেখানে এক নিমেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিতানের মৃত্যুর পর তার স্ত্রী সোহিনী অধিকারী নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিতানের দাদা বিভু অধিকারী। এমনকি সংবাদ মাধ্যমে সোহিনী বাংলাদেশের নাগরিক বলেও দাবি করেন তিনি। গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বিতান অধিকারী স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার। শনিবার সুকান্ত মজুমদার বলেন, বিয়ের পর সোহিনী রায় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। সরকার তাকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রদত্ত শংসাপত্রে উল্লেখ করা হয়েছে সোহিনী রায় 1989 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালে ভারতে প্রবেশ করেন। পেহেলগাঁও কাণ্ডের পর দেশজুড়ে দাবি উঠেছিল কঠোর প্রত্যাঘাতের। আশঙ্কা সিঁদুরের মেঘ ডেকেছিল পাকিস্তান। শেষমেশ পেহেলগাঁওয়ের এই ঘটনার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর। 26টি তরতাজা জীবনের জবাব চলল মাত্র 25 মিনিটের অপারেশন। হিন্দু নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক সিঁদুরকে সম্মান জানায় ভারতীয় সেনা। এই বিষয়ে সোহিনী অধিকারী বলেন, ভগবান আমার স্বামীকে শান্তিতে আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়, এটাই সরকারের কাছে আমার অনুরোধ, আর কিছু নয়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।